স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন ইস্যুতে বিএনপি নেতা ফখরুল ও উপদেষ্টা নাহিদ ইসলামের বিপরীত অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার ঘটনায় বিডিআর জওয়ানরা মুক্তি পাচ্ছেন। মাঘের শীতে অনেকটাই কাবু দেশের বিভিন্ন এলাকা, উত্তরাঞ্চলের জনজীবনে বিপর্যয়। বর্তমান সরকার কিছু কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ৬৯-এর গণ অভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন যদি দ্রুত আয়োজন না করা হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হন। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, এরকম হলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আশা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছর দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত ছিল, তারা এখন ভোট দিতে চায়। ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন বলে মনে করেন, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ১/১১ বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল বলে দাবি করেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ১৫.৫ বছর কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পাচ্ছেন বিডিআরের ১৭৮ জন জওয়ান। এর মধ্যে ১২৬ জন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। বৃহস্পতিবার সকাল থেকে একে একে তারা কারাগার থেকে বের হয়ে আসেন। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনরা। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটক আদেশ না থাকার শর্তে বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১০,০০০ পাঠ্য বই জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে বাংলাবাজারের ইস্পাহানি গলির বইয়ের একটি গোডাউন থেকে এসব পাঠ্যপুস্তক জব্দ করা হয়। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, বই বিক্রি চক্রের সাথে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নীলক্ষেত সহ বিভিন্ন স্থানে এসব বিক্রয় নিষিদ্ধ বই পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ১০,০০০ বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান ৮ লক্ষ টাকা। খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। যাকে গ্রেপ্তার করা হয়েছে মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন।
গ্রেপ্তার পরবর্তী মানে সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। মাঘ মাসের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চল সহ দেশের অনেক এলাকার জনজীবন। লালমনিরহাটে 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে নিম্ন আয়ের দরিদ্র মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। সেই সঙ্গে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পঞ্চগড়ে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। নওগাঁয় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 4 ঘন্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। দ্বিতীয় দফায় পাওয়া বোমার হুমকির পরও তল্লাশি চালিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, হুমকিদাতাদের খোঁজা হচ্ছে। হোয়াটসঅ্যাপে যে কেউই বাংলাদেশে বসেও পাকিস্তানের নম্বর ব্যবহার করতে পারেন। এ ধরনের হুমকিদাতাদের যাবজ্জীবন পর্যন্ত সাজার আইন রয়েছে বাংলাদেশে। বুধবার ভোরে হোয়াটসঅ্যাপে পাকিস্তানি একটি নম্বর থেকে বিমানের রোম ফ্লাইটে বিস্ফোরক থাকার তথ্য দেওয়া হয়, যদিও তল্লাশিতে কিছু মেলেনি। আবার বুধবার রাত 11টার দিকে মালয়েশিয়ার একটি নম্বর থেকে বিস্ফোরক থাকার বার্তা আসে, যদিও শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অফ দ্য রেজিমেন্ট কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান এ আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর অস্ত্র সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে ইঞ্জিনিয়ার্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজ কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। পেশাদারিত্বর সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে, প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে। বান্দরবান মানেই দেশের অন্যতম পর্যটন স্থান। তবে সাম্প্রতিক ঝিমিয়ে পড়া পর্যটন অর্থনীতিতে গতির সঞ্চার করেছে বান্দরবানের মিরিঞ্জা রেঞ্জ। একসময় লোকচক্ষুর আড়ালে থাকা লামা উপজেলার এই পর্যটন স্থান ঘিরে গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট। একসময় রাবারের বাগান ছিল এখানে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে লামা উপজেলার এই মিরিঞ্জা রেঞ্জ এখন আকর্ষণীয় পর্যটন গন্তব্য। এখানকার রোমাঞ্চকর ও সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত। শীত ও বর্ষায় এক চিলতে মেঘ যেন তার হিমেল পরশ বুলিয়ে দেয়। মেঘের লুকোচুরি খেলা দেখে কেটে যায় শহরে ব্যস্ত জীবনের সব ক্লান্তি। এরই মধ্যে মিরিঞ্জা পাহাড়ের এই সৌন্দর্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে পর্যটকদের কাছে। তাই হাজারো পর্যটক ছুটে যান প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে। এখানে পর্যটকদের রাত্রি যাপনে আছে নানা আয়োজন। আকর্ষণীয় নাম আর লোকেশনে গড়ে উঠেছে শতাধিক রিসোর্ট, যেখানে ডুপ্লেক্স, জুম ঘর, এমনকি তাঁবুতেও রাত্রি যাপনের ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দর সুন্দর স্পটগুলো আছে, এক এক জায়গায় এক এক রকমের স্পট। আর এইটা দেখে আনন্দ, এত আনন্দ মানে প্রকাশ করার মতো না। প্রকৃতির সৌন্দর্য দেখতে গেলে তো পাহাড়েই আসতে হবে। আর সবচেয়ে সুন্দর পাহাড়গুলো, নিরিবিলি পরিবেশ, সুন্দর করে টেন্ট করে দেওয়া আছে। এই টেন্টে সবাই থাকছি, একেবারে মনে হচ্ছে প্রকৃতির সাথে বসবাস করছি। যদিও এখনো রিসোর্টগুলোতে পৌঁছায়নি সব ধরনের নাগরিক সুবিধা। বিদ্যুৎ, পানি, যাতায়াতের সংকটে কিছু ভোগান্তিও পোহাতে হয় পর্যটকদের। নতুন এই পর্যটন স্পট পাহাড়ের মানুষের কর্মসংস্থান বাড়িয়েছে। নতুন করে কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় 5000 মানুষের। শীতকালে আমাদের এখানে অনেক পর্যটক আসে। আমরা তাদের নিরাপত্তা সহ কিভাবে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম গঠন করা যায় আমরা
এখানে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথেও কথা বলেছি। বান্দরবান ভ্রমণে গেলে অন্তত একটি দিন মিরিঞ্জা রেঞ্জের জন্য বরাদ্দ রাখা উচিত। মেঘ পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে ঘনিয়ে আসা সন্ধ্যায় পাহাড়ের নীরবতার রূপ মুগ্ধ করবেই। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন থেকে এই উৎসব আনুষ্ঠানিকভাবে উদযাপন করবে নিউ ইয়র্কের গভর্নর অফিস। তাদের ওয়েবসাইটে দেয়া ঘোষণায় বলা হয়, 22 জানুয়ারি আইনসভার অধিবেশনে আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 32 স্টেট সিনেট লুইস সেপুলভেদার এই প্রস্তাব দিয়েছিলেন। মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলা নববর্ষ উদযাপন করবে নিউ ইয়র্কের গভর্নর কার্যালয়। শেষ করছি দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। নির্বাচন ইস্যুতে বিএনপি নেতা ফখরুল ও উপদেষ্টা নাহিদ ইসলামের বিপরীত অবস্থান। পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার ঘটনায় বিডিআর জওয়ানরা মুক্তি পাচ্ছেন। মাঘের শীতে অনেকটাই কাবু দেশের বিভিন্ন এলাকা, উত্তরাঞ্চলের জনজীবনে বিপর্যয়। এই ছিল এখনকার মতো। আমাদের এর পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।